আব্বু, কি হয়েছে তোর? কি এত ভাবছিস? কফিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মনে হয় মেয়েদের কথাই, কাজকর্মে মানে তার ব্যক্তিত্বে তেজ থাকা উচিত, যেন তাকে দেখে একটু হলেও অকারণে ভীতি সৃষ্টি হয়, ঠিক এমন। আলতার ভ্রু কুঁচকে গেল, বলল, হঠাৎ এমন কথা বলছো? তানজিম চুপ থেকে বলল, আম্মু, ফারিসা যতটা দেখায় ওর ততটা তেজ নাই। একটু স্নেহ দিয়ে কথা বললেই গলে যায়। দেখলে মামাকে কত সহজে মেনে নিল। ওকে যা বলেছো ওর ওর পরিচয় সম্পর্কে ও সবটা যাচাই বাছাই না করেই মেনে নিয়েছে। অচেনা বাড়িতে রয়েছে। আসলেই ও কি এত বোকা, নাকি বোকা হওয়ার ভান ধরে? আলতা ছেলের কথা শুনল মন দিয়ে, তারপর বলল, মেয়েটাকে বোকা বলা যায় না, একটু বেশি সাদাসিধা, সহজ সরল মনে, অত প্যাচগোছ নাই। ওকে একটু বেশি? ও পৃথিবীটাকে যতটা সহজ ভাবে ওর মতো ততটা সহজ তো নয়। তুমি হঠাৎ ফারিসাকে নিয়ে পড়লে কেন? ওকে তো সহ্য করতে পারো না, সারাক্ষণ দুটোতে ঠোকাঠকি লেগেই আছে। তানজিম হেসে বলল, আম্মু, আগে এই মেয়ের ব্যবহারে রাগ লাগতো, রেগে যেতাম। এখন উল্টো ওকে রাগাতে ভালো লাগে। আলতাও হাসল, বলল, তোরা পারিস বটে, নিচে আয় তোরা। তোর আব্বু মামা মিলে ঠিক করেছে কাল ও বাড়ি যাবে, সবার সাথে দেখা করবে। শাওন ফারিসাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিবে। তোকে খুঁজছে। আমাকে কেন খুঁজছে? আমার আজ কোথাও যেতে ইচ্ছে করছে না। আলতা ব্যস্ত হয়ে ছেলের মাথায় হাত রেখে বলল, কেন, শরীর খারাপ লাগছে নাকি? এমনিতে আম্মু, কোথাও যেতে ইচ্ছে করছে না। আমরা সবাই যাচ্ছি, তুই একা বাসায় থাকবি? ওখানে চল, গিয়ে রুমে শুয়ে থাকিস, কেউ তোকে ডিস্টার্ব করবে না, আমি বারণ করে দিব। তানজিম হেসে মাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমি এমন কেন বলো তো? সবাইকে আগলে রাখো, নিজের খেয়াল রাখো না? আলতা একটু ভাব নিয়ে গর্ব করে বলল, তোরাই তো আমার প্রাণ, আমার প্রাণগুলোই যদি কষ্ট পায় আমি ভালো থাকি কি করে? তানজিম শব্দ করে হেসে আলতার গাল টেনে দিয়ে বলল, এসব নাটক দেখে বলছো না? সেদিন এমনই একটা ডায়লগ শুনতে পেয়েছিলাম। আলতা মুখ গোমরা হয়ে গেল। তানজিম বলল, থাক থাক, আমার বাচ্চা মা আর মন খারাপ করতে হবে না। আমি যাব, রেডি হও গিয়ে। আলতার মুখে হাসি ফুটল। প্রতিটা মানুষের মধ্যে বাচ্চামি ভাব লুকিয়ে থাকে, ঢাকা পড়ে যায় পরিস্থিতি বা বয়সের চাপে। তানজিম নিচে এসে দেখল শাহাদাত আর তানজিমের বাবা বসে কি নিয়ে আলোচনা করছে। ফারিসাও বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। ঘুমিয়ে গিয়েছে কিনা ঠিক বুঝতে পারল না তানজিম। ও মনে মনে বিরক্ত হলো। ফারিসা যখন থেকে জেনেছে ওটা ওর বাবা, তখন থেকে বাবার সাথে সাথে থাকছে, যেন চোখের আড়াল হলেই হারিয়ে ফেলবে। ওপাশের সোফায় গিয়ে বসলো, বলল, আব্বু, আমায় খুঁজছিলে? কোনো দরকার? হ্যাঁ, কাল একটা মিটিং আছে, ওটা তুমি দেখে নিও। আমি একটা দিন ছুটি কাটাই। ফারিসা বিনা বাক্য ব্যয় মেনে নিল, ছোট করে বলল, ঠিক আছে। আর কিছু? যাচ্ছ তো ও বাড়ি? হ্যাঁ, আমারও বাড়ি যেতে ইচ্ছে করছে না। আমিও বাড়ি না গিয়ে হোস্টেলে যাই। তোমরা ঘুরে ফিরে আসলে আমিও চলে আসবো আবার। শাহাদাত ভ্রু কুঁচকে বলল, তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? এনি প্রবলেম? না না, তোমার আম্মু মানে দাদুমণি খুব রাগী। আমি ফুপির কাছে গল্প শুনেছি, উনি যদি আমার কোনো কাজে রেগে যায়। রবিন আশ্বাস দিয়ে বলল, এমন কিছু হবে না, তুমি যাও, রেডি হয়ে নাও। ফারিসা দোনামোনা করে উঠে গেল। শাওন আসছিল। ফারিসাকে মুখ গোমরা করে এদিকে আসতে দেখে বলল, কি হয়েছে? কিছু হয়নি ভাইয়া। ফারিসা যতবার শাওনকে ভাইয়া বলে ডেকেছে ততবারই শাওনের মনটা শান্তিতে ভরে উঠল। এই যে এত আদর ভালোবাসা, মিষ্টি সুরে ওকে কখনো কেউ ভাইয়া বলে ডাকেনি। শাওন আবার একটা সমস্যাও, নিজের ভালোবাসার মানুষগুলোর কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না, কেমন হেজিটেট ফিল করে। যদি ভালোবাসা প্রকাশ করার প্রতিযোগিতা হয় তাহলে শাওন সেখানে ডাহা ফেল করবে। সকলে মিলে দুপুরের খাবারকে রেস্ট নিয়ে রওনা হলো ও বাড়িতে। চৌধুরী বাড়ি আজ রেনুর মুখ ভার করে আছে। সে এ বাড়ির বড় ছেলের বউ, এত বছর সংসার দুহাতে নিজের মতো গুছিয়ে নিয়েছে। সেই এখন কিনা এ বাড়ির ছোট ছেলের বউ এসে সংসারে ভাগ বসাবে। সব জায়গায় শুধু ওর আধিপত্য ছিল, ভেবেছিল শাশুড়ির বয়স হয়েছে, কদিন পরই পরপারে চলে যাবে, তখন ও এ বাড়িতে রাজত্ব করবে রানীর মতো।
কিন্তু বুড়ো বয়সে যে ছোট ছেলেকে দেখতে চাইবে কে জানতো। বাড়ির বড় গেট দিয়ে শোষ করে ধুলো উড়িয়ে দুইটা গাড়ি প্রবেশ করলো। এ বাড়ির দারোয়ান নেই নাকি? দরজা সর্বক্ষণই খোলা থাকে? চোর ডাকাত ঢুকলে? ফারিসার মনেই এমন অদ্ভুত প্রশ্নের আবির্ভাব ঘটল, কিন্তু প্রশ্ন করার সুযোগ পেল না। সকলে গাড়ি থেকে নামতে ব্যস্ত। ফারিসাও গাড়ি থেকে নেমে বাড়িটা দেখল। নতুন রং করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, একদম নতুন বাড়ির মতো। 2 তলা বাড়িটা বিশাল বড়, একটা জমিদার বাড়ি দেখে মনে হয়, কিন্তু এত পুরনো সেটা মনে হয় না। গাড়ির শব্দ শুনে কেউ বাড়ির ভেতর থেকে চিৎকার দিয়ে বলে উঠল, ছোট ভাই জানাইছে। একজন বৃদ্ধা, সম্ভবত তার হাঁটতে কষ্ট হচ্ছে, তিনি যত তাড়াতাড়ি পারছে এগিয়ে আসছে। শাহাদাত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। বৃদ্ধটি নীরবে অশ্রু বিসর্জন দিল। শাহাদাত হেসে বলল, মনো চাচা, এসেছি দেখে খুশি হওনি, দুঃখে কাঁদছো? বাজান কি কস? আমি সুখে কান্তাছি, তুই বাচ্চার বাপ হইয়া গিয়াও পাল্টাইলি না। পাল্টাইলে আমাকে এখানে পেতে না। সকলে মিলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। শাহাদাতের মা এগিয়ে এসে ছেলেকে ধরে সে কি কান্না জুড়ে দিল। ফারিসা শাওনের বুঝতে অসুবিধা হলো না এটা তাদের দাদি, কেননা শাহাদাত ঠিক তার মায়ের মতোই হয়েছে। শাহাদাতের মা যে অল্প বয়সে সুন্দরী ছিল, এখন বয়সের চাপে সেটা কিছুটা ভাটা পড়েছে। বাড়ির বড় বউয়ের মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে। বড় ভাইও মনে মনে অখুশি হলেও মুখে হাসি টেনে রেখেছে। শাহাদাত মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওই বাইরে বাইরে থাকতো। মায়ের প্রতি তার একটা বিশেষ টান ছিল, কিন্তু অন্য সন্তানদের প্রতি তিনি বেশ কঠোর। কিন্তু ভালোবাসা বিয়ে করার পর মা ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তিনি কষ্ট পেয়েছিল তার ছোট ছেলে যে এমন কিছু করবে তিনি কল্পনাও করতে পারেননি। কিন্তু সময়ের সাথে সাথে তার রাগ গলে পানি। তখন আর হাতে সময় নেই। ছেলে তার বহুদূরে পাড়ি জমিয়েছে, ধরা ছোঁয়ার বাইরে না, কিন্তু কোনো মানুষ নিজ থেকে ধরা না দিলে ধরা ছোঁয়ার বাইরেই হয়। তিনি শান্ত হওয়ার পর ছোট ছেলের বউকে চোখ ঘুরিয়ে খুঁজলেন, কিন্তু পেলেন না। তখন ছেলের দিকে প্রশ্ন ছুড়ল, বলল, বৌমাকে আনিসনি? আমার উপর এত রাগ অভিমান? শাহাদাত হেসে বলল, সে তো আমার থেকেও অভিমান করে চলে গেছে মা। কি বলছিস? কোথায় গেল? তুই ফিরিয়ে আনবি না তাই বলে? সে তো ফিরে না আসার দেশে পাড়ি জমিয়েছে, আবার সাধ্যের বাইরে। কি ছোট বউ নেই? না আম্মা, 18 বছর হয়ে গেছে সে নেই। তোমাদেরকে কাছে রাখলে এত কিছু হতো না। যেটা লেখা আছে সেটা তো ঘটবেই আম্মা, ওসব বাদ দাও। আজ সকলে বাড়িতেই আছে। বড় ভাইয়ের 2 ছেলে। বড় ছেলের বিয়ে হয়ে গেছে, তার একটা ছোট রাজকন্যা আছে। ছোট ছেলেটা অনার্স পড়ছে। ছোট বউ নেই, মারা গেছে শুনে রেনুর মুখে আধার নেমে গেল। তার সংসারে তো আর কেউ মাতব্বরি করছে না। খুশিতে কাজের লোকদের নাস্তা আনতে বলল। ফারিসা শাওনের পাশে বসে ছোট চোখ দিয়ে পিট পিট করে তাকিয়ে ওদের দাদির দিকে। তার ঠোঁট দুটো পান খেয়ে লাল টুকটুকি হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে। ফারিসা সেটা দেখছে আর ভাবছে, ও পান খাবে, তাহলে ওর ঠোঁটও সুন্দর লাল টুকটুকে হয়ে যাবে। আম্মা, আমার 2 ছেলে মেয়ে, শাওন, ফারিয়া। শাপলা বেগম তাকালেন, দেখলেন সুন্দর 2 ছেলে মেয়ে। তখন অত ভালো মতো খেয়াল না করলেও এখন করছে। ওদিকে কাছে ডাকলো, বলল, ও মা, এ তো দুটো চাঁদ। দিদি ভাই, দাদু ভাই, কেমন আছো তোমরা? ফারিসা বলল, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বয়স হয়েছে তো, তোদের দেখে শান্তি পাচ্ছি রে। আলতা বলল, আম্মা ওদেরকে ছাড়ো, এবার রুম দেখিয়ে দাও। রুমে যাক, ফ্রেশ হোক, পরেও তো সময় আছে, কথা বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, লাভলি কই গেলি? ছোকরি, ওদের ঘর গুছাইছস? ফারিসা এবার নিজেকে দমাতে না পেরে বলল, লাভলি আবার কেমন নাম? লাভ তার মানে কি খুব ভালোবাসা? লাবলু শাপলা বেগমের ডাকে ছুটে এলো। ফারিসার কথা শুনে লজ্জা পেয়ে বলল, কি যে কন আপামনি। ফারিসা দেখলো মেয়েটার বেশ সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক, মুখে ভাসা ভাসা পাউডার, চুলগুলো বিভিন্ন রঙের ক্লিপ দিয়ে আটকানো। দেখতে অতটাও ভালো লাগছে না, কিন্তু মেয়েটা দেখতে সুন্দর। তানজিম বেশ বিরক্ত এই মেয়ের সবসময় উদ্ভট কথা।
এই বাসা থেকে বলে আসলো ও ওখানে গিয়ে কথা বলবে না, আবার ওকে ধমকি দিয়ে বলল আমাকে খোঁচালে আপনার খবর আছে। হ্যাঁ, যত সব মুখেই বলি। আবার এই লাভলি আবার তানজিমকে দেখলে বাতাসে উড়ে লজ্জায় লাল হয়ে থাকে, যা তানজিমের কাছে বিরক্তিকর, আবার কিছু বলতেও পারে না। ইরা আর ফারিসা এক রুমে দেওয়া হলো, আর শাওন আর তানজিমকে এক রুমে। শাহাদাতকে তার আগের রুমে দেওয়া হলো। রুমে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে, নতুন নতুন ফার্নিচার এসেছে, ঘরের রংটাও বদলেছে। চিরচেনা সেই ঘর আজ কত অচেনা। ফারিসা 4 হাত পা চারদিকে দিয়ে চিত হয়ে শুয়ে আছে। ওয়াশরুম থেকে ইরা বেরিয়ে ফারিসাকে বলল, কি হয়েছে, এভাবে শুয়ে আছো যে? ভাবছি পান খেলে আমার ঠোঁটটা লাল সুন্দর হয়ে যাবে। এসব কিন্তু আমার পছন্দ না, তুমি এসব খেয়ে আমার পাশে শুতে পারবে না। না, আমি খাবোই, তোমার কথা শুনেছে কে? কথাটা বলে ফ্রেশ হতে গেল। ইরা বিড়বিড় করে বলল, যা পারো করো ভাইয়া, আম্মুর কাছে ধমক খেও। আমার কি, আমার তো কিচ্ছু না। ফ্রেশ হয়ে বাড়িটা ঘুরতে দেখবে বলে বেরিয়ে এলো। এরা ফোনে কার সাথে যেন হসপিটাল রুগী নিয়ে কথা বলছে। ব্যস্ত দেখে ডিস্টার্ব না করে চলে এলো। এসে শাপলা বেগমের রুমে ঢুকলো, দেখলো তিনি পানের খিল বানাচ্ছে আর সরঞ্জামগুলো রেডি করাই আছে। ফারিসা খুশি মনে বলল, আসবো দাদি? আরে দিদি ভাই, আয় আয়, আবার জিজ্ঞেস করার কি আছে, তোরই তো বাড়ি। দাদি আমি পান খাবো, তোমার মতো লাল টুকটুকে ঠোঁট বানাবো। এখনো তো ছোট, এই বয়স থেকে খাইবি কেন? বিয়ার পর খাবি, নাইলে পর পক্ষ বউয়ের পান খাওয়া দাঁত দেখা পালাইব। উল্টো আমার লাল টুকটুকে ঠোঁট দেখে চুমু খাওয়ার জন্য, বিয়ে করার জন্য তোর লাগাবে। ও মা, তুই তো দেখি মহাবাজি। আমি ভদ্র, ভালো, সুইট, কিউট মেয়ে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। ফারিসা একটা পান মুখে দিতেই পেছন থেকে তানজিম এসে বলে উঠল, নানু। ফারিসা পেছনে ফিরে দেখলো শাপলা বেগমকে ফিসফিস করে বলল, এই লোকটা মহা আপাচে, আমাকে শুধু ধমকায়, তুমি একটু বকে দাও না। হ্যাঁ নানা ভাই, আয়, শুনলাম তুই নাকি আমার দিদি ভাইকে বকিস। তানজিম ঠোঁট এলিয়ে হেসে বলল, অকাজ করলে তো বকুনি শুনতে হবে। ফারিসা মুখ ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আমি তো শুধু অকাজ করি, আর আপনি তো কোনো কাজই করেন না। আমি কোনো কাজ করি না? তুমি সারাদিন থাকো আমার সাথে, আমি যা করি তার এক গুণও তুমি করো না। অহংকার অহংকার দেখাচ্ছেন। অহংকার কখন করলাম? আমি তো জাস্ট বললাম, তুমিই তো আমার কাজ সম্পর্কে কথা তুললে। দাদি আমি গেলাম, এই লোকটা বহু হারামি। তানজিম রেগে গিয়ে বলল, এই তুমি কি বললে? মুখ সরতে সরতে তুই তুকারি করো, মনে নিলাম, এখন আমাকে গালিও দিচ্ছ, বেয়াদব মেয়ে। ফারিসা তানজিমের কথা কানে গেল না, সে তো রুম থেকে ছুটে বেরিয়ে গেছে। শাপলা বেগম ওদের কথা হেসে বলল, বাচ্চা মেয়ে ছাড় তো। ফারিসা বাড়িটা ঘুরে দেখতে গিয়ে ছাদে আসলো। ও পানের সাথে জর্দা খেয়ে মাথা ঘুরাচ্ছে। ছাদে এসে বসে পড়ল। অয়ন ছাদের গাছে পানি দিচ্ছিল। ফারিসাকে মাথা ধরে বসে পড়তে দেখে এগিয়ে এলো, বলল, কি হয়েছে তোমার, এভাবে বসে পড়লে কেন? ফারিসা মাথা না তুলেই বলল, জর্দা খেয়ে মাথা ঘোরাচ্ছে। কিছুক্ষণ পর মাথা তুলে বলল, তুমি কে? আমি অয়ন, এবারের ছেলে। ও, তাহলে তুমি আমার ভাইয়া হও? হ্যাঁ, তোমার মাথা ঘোরা কমেছে? একটু, কিন্তু তুমি ছাদে কি করছো? গাছে পানি দিচ্ছি। ফারিসা চোখ ঘুরিয়ে দেখলো ছাদে অনেক গাছ। অবাক হয়ে বলল, এত গাছ সব তোমার? অয়ন হাসলো, বলল, আসো দেখবে, গাছ আমার খুব প্রিয়। ফারিসা আগ্রহ নিয়ে গেল অয়নের পিছু পিছু। অয়ন প্রতিটা গাছের নাম বলছে আর তার উপকারিতা অপকারিতা সম্পর্কে শুনছে। ফারিসা সেগুলো মন দিয়ে আগ্রহ নিয়ে শুনছে আর অবাক হচ্ছে। মনে মনে ভাবছে কত কিছু তার অজানা। এরা ফারিসাকে খুঁজতে খুঁজতে ছাদে আসলো, ওদের সাথে যোগ দিল। সন্ধ্যায় নাস্তার জন্য সবাই ড্রয়িং রুমে এসে বসলো। ফারিসা অয়ন কি যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, তানজিমের সেটা দেখে কেমন জানি হলো। বারবার চোখ যাচ্ছে ওদের দিকে। মনটা কিছুতেই মানতে চাইছে না ওদের দুজনের কথা বলা। শাহাদাত শাপলা বেগমকে বলল, আম্মা, আমাদের তাড়াতাড়ি ঢাকা ফিরে যেতে হবে। শাপলা বেগম আতকে উঠে বলল,
সে কি, এই তো মাত্র কয়েক ঘন্টা এলে, ঢাকা ফিরবি মানে? না, তোদের কোথাও যাওয়া হবে না। আম্মা, তুমি আসতে বলছো, আসছি। এই যে থাকলাম, মাঝে মাঝে এসে ঘুরে যাব, তোমাকে দেখে যাব। তুমি চাইলে আমার সাথে ঢাকা যেতে পারো, কোনো সমস্যা নেই। কি বলিস বাজান? আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, তোরা থেকে যা। আর কয়টা দিনই বা বাসুম ক, তোদের লইয়া বাসবার চাই। ফারিসা ওর পড়ার জন্য 2 মাস এখানকার কলেজ হোস্টেলে থাকবে, ও এসে মাঝে মাঝে দেখা করে যাবে। ফারিসা নিজের নাম শুনতেই তড়িৎ গতিতে এদিকে ফিরল। বাবার কথা শুনে চোখ ছলছল করে তাকিয়ে বলল, আমি তোমাদের সাথে যাব আব্বু। শাহাদাত উঠে গিয়ে মেয়েকে বুকে আগলে নিয়ে বলল, পরীক্ষার পর তোমাকে সাথে করে নিয়ে যাব মা, মন খারাপ করে না, এখন পড়াশোনার দিকে মনোযোগ দাও। ফারিসা শাহাদাতের কথা মানল না, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলল। শাহাদাত মেয়ের সাথে একান্তে কথা বলতে মেয়েকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলেন। এতে 2টা কাজ হবে, ওর মনটাও ভালো হবে, আবার কথাও বলা হবে। অনেকে শাহাদাতকে এখানে দেখে অবাক হচ্ছে, অনেকে শাহাদাতকে চিনতেই পারেনি। শোন মা, এখন তো শেষ মুহূর্তে এসে কলেজ চেঞ্জ করলে তোরই সমস্যা হবে, পড়াশোনা হবে না, সেখানে অ্যাডজাস্ট করতে সময় লাগবে। ওসব করতে করতে তোর পড়াটাই হবে না। তাই বলছি, আর তো মাত্র কয়েকটা মাস এখানে থাক। আমি তো আসবো তোর সাথে দেখা করতে, তোর ভাই আসবে, এখানে তোর ফুপি আছে, দাদি আছে। ফারিসা ছলো ছলো চোখে তাকিয়ে বলল, তুমি আবার হারিয়ে যাবে না তো? শাহাদাত হেসে বলল, কি বলিস এসব? আমি আমার মেয়েকে ছেড়ে কোথায় যাব? আচ্ছা তাহলে ঠিক আছে, তোমার সব কথা মেনে নিলাম। এই তো আমার ছোট রাজকন্যা, চল বললো, তোর কি কি লাগবে? আজ তোর সব কথা মানবো। আমার তুমি হলেই চলবে আব্বু, আর কিছু লাগবে না। আমি তো থাকবই, আর কি লাগবে বল। ফারিসা খুশি হয়ে আবদারের ঝুলি খুলে বসল। আজ ফারিসার জীবনে শ্রেষ্ঠ দিন। এমন একটা দিনের জন্য কত লুকিয়ে কেঁদেছে, কত করে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানিয়েছে। ও কখনো ভাবতেও পারেনি এমন একটা দিন ওর জীবনে কখনো আসবে। গ্রামের বড় মাঠটাতে মেলা বসেছে। বাবা মেয়েতে মিলে মেলায় ঘুরলো, নাগরদোলায় উঠলো, আইসক্রিম খেলো। ফারিসা চুড়ি সহ অনেক কিছু কিনলো। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসার সকলে ওদের জন্য অপেক্ষা করছিল। বাড়ি এসে ফারিসা আর খেলো না, এমনিতেই বাইরে থেকে খেয়ে এসেছে। শাওন শুয়ে পড়েছে, তানজিম এপাশ ওপাশ করছে, কিছুতেই ওর চোখে ঘুম ধরা দিচ্ছে না। তানজিম উঠে গিয়ে কিছুক্ষণ পায়চারি করলো, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। শাওন উঠে বসে বলল, কোনো সমস্যা? এভাবে পায়চারি করছো কেন? তানজিম থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, আসলে ঘুম আসছে না, তাই আর কি। শাওন হেসে বলল, তাহলে আসো গল্প করি। তুমি ঘুমাবে না? হুম। তানজিম আর শাওন দুজনে গল্প করলে প্রথমে দুজনের মাঝে অস্বস্তি কাজ করছিল, কিন্তু আস্তে আস্তে দুজন সহজ হয়ে গেল। গল্পের ঝুড়ি খুলে হাসি ঠাট্টা করতে লাগলো। তানজিম কথার ফাঁকে বলল, আচ্ছা তুমি কি করো, পড়াশোনা নাকি জব করছো? আমি সায়েন্টিস্ট, নতুন নতুন ওষুধ এক্সপেরিমেন্টে কাজে আসি। বাহ, কয়টা ওষুধ বানালে? বানিয়ে বেশ কয়েকটা। আমার লক্ষ্য কি জানো? কি? অল্প দামে ওষুধ বিক্রি করা, যাতে দারিদ্র্যের জন্য সহজ হয়। দেখো না, আজকাল ওষুধের দাম আকাশচুম্বীয়। অনেকে টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। ওষুধ না খেলে ছোট রোগটা বড় হয়। বাহ, তোমার চিন্তাধারা অসাধারণ। শাওন হাসলো। অনেক রাত পর্যন্ত গল্প চলল। তানজিমের অস্থিরতা কমে গিয়ে শেষ রাতে দুজনকেই ক্লান্তিতে ঘুমে ডুব দিল। ঘুম থেকে উঠতে অনেক দেরি হলো। তানজিম ঘুম ভাঙতেই মনে পড়লো আজ একটা মিটিং আছে, বাবা তাকে যেতে বলেছিল, সেটা টাইমও পেরিয়ে গেছে। ওদেরকে কেউ ডাকলো না, নিচে সারা শব্দও পাওয়া যাচ্ছে না। আজ আকাশটা মেঘলা, দমকা শীতল বাতাসে পরিবেশ গুমোট ভাব হয়ে আছে। তানজিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো কেউ নেই। কয়েকবার ডাকলো, কিন্তু কেউ উত্তর দিল না। বাড়ির বাইরে আসলো, বাড়ির পেছন থেকে হট্টগোলের আওয়াজ পাচ্ছে। গিয়ে হতভম্ব হয়ে গেল, সকলে মিলে রান্নাবান্নার জোগাড় করছে। তানজিম এগিয়ে গিয়ে ইরাকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এগুলো? আরে ভাইয়া, এই সুন্দর ওয়েদারে আমরা সকলে মিলে ফিস্টি করছি।
কি রান্না হচ্ছে? খিচুড়ি। ও, আব্বু কোথায় রে? কেন? আসলে আজ একটা মিটিং ছিল আর আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মিটিং মিস হয়ে গেছে। তোরাও তো কেউ ডাকলি না। ভাইয়া টেনশন করিস না, আব্বু মিটিংটা ক্যান্সেল করে দিয়েছে।